রাস্তা বানানোর সময় শুধু ডিজাইন যেমন জরুরি, তেমনি কি দিয়ে বানানো হচ্ছে মানে উপাদান, সেটাও তো খুব জরুরি, তাই না? একদম, অনেকটা রান্নার মশলার মতো। ঠিক উপাদান না হলে পুরো জিনিসটাই নষ্ট। ঠিক, স্বাদটাই বিগড়ে যায়। তো আজ আমরা কি নিয়ে কথা বলছি? আজ আমরা খুব সংক্ষেপে দুটো প্রধান উপাদান, পাথরকুচি মানে অ্যাগ্রিগেট আর বিটুমেন নিয়ে বলবো, আর এদের কিছু জরুরি পরীক্ষা। আচ্ছা আচ্ছা। আর সেই সাথে ফ্লেক্সিবল আর রিজিড এই দু ধরনের রাস্তার মূল গঠন নিয়েও কথা হবে। দারুণ। আর এই আলোচনা তো আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের টেক্সট বুক বা নির্ভরযোগ্য সূত্র থেকেই, তাই তো? হ্যাঁ, অবশ্যই, ভিত্তিটা ওখানেই। আচ্ছা, তাহলে অ্যাগ্রিগেট বা পাথরকুচি দিয়েই শুরু করা যাক। রাস্তায় এর আসল ভূমিকাটা কি, মানে কি কাজ করে এটা? অ্যাগ্রিগেট হলো রাস্তার মূল কাঠামোটা, অনেকটা ধরুন বাড়ির দেয়ালের ইটের মতো। ও আচ্ছা আচ্ছা। মানে লোডটা নেয় একদম রাস্তার ওপর দিয়ে যে গাড়ি ঘোড়া যায় তার ভারটা মানে প্রধানত এই পাথরকুচি বহন করে, তাই এর কোয়ালিটি ভালো হওয়াটা খুব জরুরি। বুঝলাম। তাহলে এই পাথরকুচির মান যাচাই করার জন্য কি ধরনের পরীক্ষা করা হয়? নিশ্চয়ই এর শক্তি মাপাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, একটা খুব জরুরি পরীক্ষা হলো ক্রাশিং টেস্ট। এখানে দেখা হয় পাথর কতটা চাপ সহ্য করতে পারে, মানে একটা নির্দিষ্ট চাপে কতটা গুঁড়ো হয়ে যাচ্ছে। ও যদি পাথর দুর্বল হয়, মানে এর ক্রাশিং ভ্যালু বেশি হয়, তাহলে গাড়ির চাপে রাস্তা তাড়াতাড়ি ভেঙে যেতে পারে বা বসেও যেতে পারে। আচ্ছা, কোনো নির্দিষ্ট মান আছে কি এর? হ্যাঁ আছে। সাধারণত রাস্তার একদম উপরের যে স্তরটা মানে ওয়েরিং কোর্স, তার জন্য এই মান 30%-এর বেশি হওয়া উচিত নয়। মান যত কম হবে তত ভালো, তাই তো? মানে পাথর তত শক্ত। ঠিক, তত শক্তিশালী পাথর। তাহলে মনে রাখার মতো প্রশ্ন হল, পাথরকুচির চাপ সহ্য করার ক্ষমতা কোন পরীক্ষা দিয়ে মাপা হয়? উত্তরটা অবশ্যই ক্রাশিং টেস্ট। বেশ। আর পাথরের আকার, সেটাও তো গুরুত্বপূর্ণ বললেন। হ্যাঁ, শেপ টেস্টস খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে পড়ে ফ্ল্যাকিনেস আর ইলংগেশন ইন্ডেক্স, মানে পাথরগুলো বেশি চ্যাপ্টা বা বেশি লম্বাটে কিনা সেটা দেখা। কেন দেখা হয় এটা? কারণ ধরুন, যদি পাথরগুলো খুব বেশি চ্যাপ্টা হয় মানে ফ্ল্যাকি, বা খুব বেশি লম্বাটে মানে ইলংগেটেড, তাহলে ওগুলো একে অপরের সাথে ঠিকমতো লাগে না, মানে ইন্টারলকিং ভালো হয় না। ও আচ্ছা, অনেকটা এলোমেলো ইট দিয়ে দেওয়াল গাঁথার মতো। একদম ঠিক তুলনা। গাঁথনি মজবুত হবে না, বাঁধনটা দুর্বল হয়ে পড়ে। বাহ, তাহলে বোঝা গেল পাথরকুচির শক্তি আর সঠিক আকৃতি দুটোই রাস্তার টেকসই হওয়ার জন্য জরুরি। ঠিক তাই। এবার আসি দ্বিতীয় উপাদানে, বিটুমেন। বিটুমেন তো ওই কালো চটচটে কি বলে জিনিসটা, তাই না? হ্যাঁ, এর কাজ কি? হ্যাঁ, ওটাই। বিটুমেনের প্রধান কাজ হলো পাথরকুচিগুলোকে একসাথে ধরে রাখা, আঠার মতো। বাইন্ডার হিসেবে। হ্যাঁ, বাইন্ডার। একটা জমাট মিশ্রণ তৈরি করে। আর একটা খুব জরুরি কাজ হলো এটা রাস্তাকে জলরোধী বা ওয়াটারপ্রুফ করে তোলে। সেটাও খুব দরকারি নিশ্চয়ই। খুবই, কারণ রাস্তায় জল ঢুকলে সেটা মারাত্মক ক্ষতি করে। বিটুমেন জল ঢুকতে বাধা দেয়, তাই রাস্তার আয়ু বাড়ে। তার মানে বিটুমেন হলো বাইন্ডার আর ওয়াটারপ্রুফিং এজেন্ট। আচ্ছা, এর ক্ষেত্রে কোনো পরীক্ষাগুলো জরুরি? নিশ্চয়ই এটা কতটা নরম বা শক্ত এই সব। একদম ঠিক ধরেছেন। কয়েকটা জরুরি পরীক্ষা আছে। যেমন ধরুন পেনেট্রেশন টেস্ট। এটা দিয়ে মাপা হয় বিটুমেন কতটা নরম বা শক্ত। কিভাবে মাপে? একটা স্ট্যান্ডার্ড সুচ, নির্দিষ্ট ভার আর সময় ধরে বিটুমেনের মধ্যে কতটা প্রবেশ করছে সেটাই মাপা হয়। পেনিট্রেশন ভ্যালু বেশি মানে বিটুমেন বেশি নরম। আচ্ছা, গরম জায়গায় নিশ্চয়ই বেশি নরম বিটুমেন চলবে না। না, সেখানে শক্ত বিটুমেন দরকার। আবার খুব ঠান্ডার জায়গায় একটু নরম বিটুমেন লাগতে পারে। আর গরমে গলে যাওয়ার ব্যাপারটা, সেটার জন্য পরীক্ষা আছে? হ্যাঁ, ওটার জন্য আছে সফটেনিং পয়েন্ট টেস্ট। এটা মাপে কোন তাপমাত্রায় বিটুমেন নরম হতে শুরু করে, মানে গলে যাওয়ার আগের অবস্থা আর কি। যেখানে খুব গরম পড়ে সেখানে বেশি সফটেনিং পয়েন্টের বিটুমেন দরকার। না হলে গরমে রাস্তা গলে পিচপিচে হয়ে যাবে। হ্যাঁ, যাকে আমরা ব্লিডিং বলি, খুব খারাপ অবস্থা হয়। আর বিটুমেন যদি যথেষ্ট নমনীয় না হয়, মানে ধরুন ঠান্ডায় বা লোডের চাপে ফেটে গেল। ঠিক পয়েন্ট, সেটার জন্য ডাক্টিলিটি টেস্ট করা হয়। এটা মাপে বিটুমেন ভাঙার আগে কতটা টেনে লম্বা করা যায়, মানে এর নমনীয়তা কেমন। এটা কেন জরুরি? যথেষ্ট ডাক্টিলিটি না থাকলে ধরুন শীতকালে বা ভারী গাড়ির চাপে রাস্তায় ক্র্যাক বা ফাটল ধরতে পারে।
তাহলে দেখুন আবহাওয়া আর ট্রাফিকের ওপর নির্ভর করে সঠিক বিটুমেন বেছে নেওয়াটা কতটা জরুরি। একদম পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে মনে রাখার প্রশ্ন, বিটুমেন কতটা শক্ত বা নরম তা মাপার পরীক্ষার নাম কি? সেটা হলো পেনিট্রেশন টেস্ট। ঠিক। বেশ, এবার তাহলে রাস্তার প্রকারভেদ নিয়ে কথা বলা যাক। আমরা মূলত ফ্লেক্সিবল আর রিজিড পেভমেন্টের কথা শুনি। এই দুটো কি জিনিস? হ্যাঁ, এই দুটোই প্রধান। ফ্লেক্সিবল পেভমেন্ট বা নমনীয় রাস্তা, এর গঠনটা অনেকটা স্তরযুক্ত, মানে লেয়ারে লেয়ারে তৈরি। স্তরযুক্ত কিরকম? একদম নিচে থাকে মাটি, মানে সাবগ্রেড, তার উপর থাকে সাববেস, তারপর বেস কোর্স, আর একদম ওপরে থাকে সারফেস কোর্স বা ওয়্যারিং কোর্স, যেটার উপর দিয়ে গাড়ি চলে। অনেকটা কেকে লেয়ারের মতো। হ্যাঁ, অনেকটা তাই। এর কাজ হলো গাড়ির চাকার যে চাপটা, সেটা ওপরের স্তর থেকে নিচের স্তরগুলোতে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া। ফলে একদম তলার মাটির ওপর চাপ অনেক কমে যায়। ও আচ্ছা, লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এক্স্যাক্টলি, অনেকটা গদির মতো কাজ করে। এর প্রধান উপাদান সাধারণত বিটুমিন আর অ্যাগ্রিগেটের মিশ্রণ। বুঝলাম। তাহলে এর জন্য প্রশ্ন হতে পারে, কোন ধরনের রাস্তায় গাড়ির চাপ বিভিন্ন স্তরের মাধ্যমে মাটিতে যায়? উত্তর, ফ্লেক্সিবল পেভমেন্ট। একদম। আর দ্বিতীয়টা হলো রিজিড পেভমেন্ট বা অনমনীয় রাস্তা। এটা কেমন? এটা প্রধানত একটাই পুরু কংক্রিটের স্ল্যাব দিয়ে তৈরি হয়। এটা সরাসরি সাবগ্রেড বা কখনো কখনো একটা বেস কোর্সের ওপর বসানো থাকে। মানে একটাই শক্ত স্তর। হ্যাঁ, এটা অনেকটা শক্ত টেবিলের টপের মতো কাজ করে। কংক্রিটের স্ল্যাবটা নিজেই খুব শক্ত, মানে রিজিড, তাই গাড়ির লোডটা অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে দেয়। তাহলে নিচের মাটির উপর চাপ কম পড়ে। অনেক কম পড়ে ফ্লেক্সিবল পেভমেন্টের তুলনায়। এর প্রধান উপাদান সিমেন্ট কংক্রিট। তবে রিজিড পেভমেন্টে একটা খুব জরুরি জিনিস হলো জয়েন্টস বা জোর। জয়েন্টস কেন লাগে? কারণ কংক্রিট তো তাপমাত্রার পরিবর্তনে সংকুচিত বা প্রসারিত হয়। এই নড়াচড়ার জায়গা না দিলে স্ল্যাবে ফাটল ধরবে। তাই নির্দিষ্ট দূরত্বে এক্সপ্যানশন জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট এগুলো দিতে হয়। বুঝেছি। তাহলে রিজিড পেভমেন্টের মূল ভার বহনকারী অংশ হল কংক্রিট স্ল্যাবটাই। এর প্রশ্নটা তাহলে, কংক্রিটের রাস্তার প্রধান ভার বহনকারী অংশ কি? উত্তর, কংক্রিট স্ল্যাব। ঠিক। সংক্ষেপে বললে, আজ আমরা রাস্তার উপাদান, অ্যাগ্রিগেট ও বিটুমেন, তাদের কিছু জরুরি পরীক্ষা, আর ফ্লেক্সিবল ও রিজিড রাস্তার মূল গঠন আর তারা কিভাবে ভার বহন করে সে সম্পর্কে একটা ধারণা পেলাম। হ্যাঁ, আলোচনাটা খুব কাজের হলো। আর এই জ্ঞানটা তো শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, তাই না? একেবারেই না। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই বেসিক জিনিসগুলো ভালোভাবে বোঝাটা খুব দরকার। কারণ ভালো মানের উপাদান ব্যবহার করে সঠিক ডিজাইন মেনে রাস্তা তৈরি করলেই দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, অর্থনীতি এগোবে। ঠিক। আর ভবিষ্যতের দিকে তাকালে ধরুন নতুন উপাদান আসছে, যেমন সেলফ হিলিং কংক্রিট বা রিসাইকেল করা জিনিস দিয়ে রাস্তা বানানো। এগুলোর ভিত্তি কিন্তু এই আজকের জানা বিষয়গুলোই। তাই এগুলোকে অবহেলা করলে চলবে না। এগুলো ভালো করে বুঝলেই নতুন প্রযুক্তি কাজে লাগানো যাবে। সত্যিই তাই। এই মৌলিক জ্ঞানটাই আসল ভিত্তি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। হ্যাঁ, করা যাক। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আচ্ছা। এমন কি হতে পারে যে ভবিষ্যতে এই ফ্লেক্সিবল বা রিজিড ছাড়া সম্পূর্ণ নতুন কোনো ধরনের রাস্তা তৈরির পদ্ধতি আসবে? এমন কিছু যা আজকের এই ধারণাকেই পুরো বদলে দেবে? কি মনে হয়? ভাবনার বিষয় কিন্তু।